আজকে সরস্বতী পুজো, এক কথায় বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে। আজ আপনারা শুনতে চলেছেন যে একটি ছেলে সুইসাইড করার পর সেই মেয়েটির প্রেমে কীরকম পাগল হয়ে পড়েছিল। আশা করছি আজকের দিনে এই ঘটনাটি আপনাদের খুবই ভালো লাগবে। তাও আপনাদের মতামত কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ঘটনাটি শেয়ার করেছেন আমাদের সাথে সুপর্ণাদি। ওনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি শুনছেন টেরর এফএম। আমি অর্পণ আছি আপনাদের সাথে। আপনি যদি টেরর এফএম চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আর আপনারাও যদি নিজেদের জীবনের ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে নিচের দেওয়া ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক এবং ফেসবুক প্রোফাইলের লিঙ্কের মাধ্যমে সরাসরি যোগাযোগ করে ফেলতে পারেন। চলুন শুরু করে ফেলছি আজকের এই টেরিফাইং একটি কল রেকর্ডিং। Tune in and turn up the fear. This is Terror FM. হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার সুপর্ণাদি, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। বেশ ভালো আছি। আচ্ছা, তো আমার তো আপনার সাথে অনেকদিন আগে কথা হয়েছিল এবং আমি জানতে পেরেছিলাম যে আপনার জীবনে কিছু ভৌতিক ঘটনা আপনার হয়েছে, মানে এক্সপেরিয়েন্স কিছু আছে আপনার। তো আমি আজকে জানতে চাই যে আপনার জীবনে যে ঘটনাগুলো হয়েছে সেগুলো যদি আমাদের সাথে একটু বিস্তারিতভাবে শেয়ার করতেন। বেশ। আমার সাথে একটা ঘটনা ঘটে, সেটা হলো যখন ঘুরতে গেছিলাম কাশ্মীরে। ফ্যামিলি ট্যুর ছিল সেটা। হুম। এখান থেকে হাওড়া থেকে ট্রেনে করে অমৃতসর, তারপরে একটা হোটেলে ওঠা হয়। তো সেই আচ্ছা। হোটেলের আপ টু ডেট যা কেসটা ঘটনার পর যেটা আমি খোঁজ খবর নিয়ে দেখেছি, যে হুম। এখানে সত্যি তেমন কিছু একটা ঘটনা ঘটেছিল। মানে আচ্ছা। চট করে যে ফিল করতে পারে সে বোঝে। চট করে মানে বেরোনো খুব চাপের ব্যাপার হয়ে যায়। ভালো হুম। হোটেল, কিন্তু তারা কেউ মুখ খোলেনি। আমরাও চাইনি যে থাক, দরকার নেই, কিছু একটা যদি হয়ে যায়। সে হিসেবে আমি আমার সাথে আরো 1-2 জন এরকম ফিল করেছে যে বেরোতে চাইলেও সবাই হয়তো বাসে উঠে গেছে, কোনো কারণে আমি এবং সেই মেয়েটা ফেঁসে গেছিলাম। মানে অনেক কষ্টে একজন গিয়ে তারপর আমাদের নিয়ে এসছে। এই হচ্ছে ব্যাপার। মানে কিরকম ভাবে ফেঁসে গেছিলেন? ফেঁসে গেছিল বলতে, সবাই সবাই মোটামুটি বাসে উঠে গেছে, তো হট করে সেই মেয়েটার টয়লেট পায় এবং প্রত্যেকটা রুম লক থাকলেও ঘুরে ফিরে সেই রুমটার মধ্যেই যাওয়া হয়, যেই রুমে সাধারণত ওরা ওপাশটা টুরিস্টদের দেয় না। ঠিক সেই রুমটার চাবিটাই সেখানে ছিল। 412 নম্বর মনে হয় রুম। হ্যাঁ, 12 কি 13 নম্বর, 413 নম্বর রুম সেই রুমটা। এবং মোট কথা যখন করিডোরে টার্ন না হয়, মোটামুটি ফিল ভালো রকমই আসছিল। একটা গা ছমছমে ভাব, মানে আমরা চাইছি না, কিন্তু ওই ওই যে কিছু কপালে ছিল আর কি। মেয়েটা অনেকক্ষণ টয়লেট হয়েই যাচ্ছে, কোন থেকে বেরোতে আর পারছি না, মানে এরকম অবস্থা। আচ্ছা, আপনি বলছিলেন বেসিনের কিছু একটা কেস ছিল কি? ওই জায়গাটাকে ছিল বলতে, যখন নাকি যে টুরিস্ট ছিল সে বলেছিল যে সকালবেলা বেরোতে হবে, অন্তত ভোরবেলা 4টের সময় উঠতেই হবে, তাহলে বাস এখান থেকে তাড়াতাড়ি ছাড়বে। তো সবাই যে যার রুমে খেয়ে দিয়ে তাড়াতাড়ি চলে গেছে। তা আমি বেসিনে বাসনটা মাজতেই তখন আমি বলছি পেছনে হয়তো আমার বর আছে, দাঁড়িয়ে কথা বলছিলাম যে জানো তো তাড়াতাড়ি উঠতে হবে। হুম। অলরেডি পেছনে ঘুরে দেখি সে আর নেই, সে অলরেডি চলে গেছে, আমি একাই বকে যাচ্ছি। আর ঠিক অ্যাট দ্যাট টাইম, সেই টাইমে ঠান্ডা হাওয়াটা গায়ে লাগে, গুলগুলি দিয়ে ঠান্ডা হাওয়াটা গায়ে আসে। বাসনটা সেখানেই রেখে দিয়েছি। একটা কথাই আমি বলেছি যে দেখো, আমি এখানে কাউকেই চিনি না, কারোর কোনো ক্ষতি করিনি। আশা করি, আমার মনে হয় না আমি সেরকম কিছু করেছি, ভুলবশত কিছু, তো ভুলও কিছু করেছি। তারপরে দেখলাম ওকে, তারপর যে যার বাসন মেজে তারপর রুমে চলে যাই। অদ্ভুত ভাবে সেদিন রাত্রিবেলা ঠিক 4টের সময় আমার ঘুমটা ভাঙে এবং পরিষ্কার বোঝা যাচ্ছিল যে পাউন্ড থেকে গায়ের ওপরে শিরশির করে কিছু একটা উঠছে। অটোমেটিক্যালি 4টের সময় আমার ঘুম ভেঙে যায়।
আচ্ছা। মোটামুটি কি বলবো, নেগেটিভ জিনিস ঠিকঠাক ফিল করতে পারি। আপনার আরেকটা বাচ্চাকে নিয়ে একটা ঘটনা আছে। এটা বাচ্চাকে আপনি দেখেছিলেন কোনো বাড়িতে যাওয়ার পর বা কোথাও ঘুরতে যাওয়ার পর আপনি বলছিলেন সেদিনকে আমার কিছুদিন আগে যখন আপনার সাথে কথা হয়েছিল। আচ্ছা, 2022 সাল প্রপার লকডাউন তখন চলছে। হুম, হাজবেন্ড ওয়াইফ দুজনেই চাকরি, হুম, দুজন দুটি দুটি তাদের সন্তান, বড় ছেলে এবং ছোট ছেলে। বড় ছেলে চাকরি করে, আর ছোটটাকে কে দেখবে সেই হিসেবে বোর্ডিং এ তাকে রাখা হয়। আচ্ছা, লকডাউন চলাকালীন তার মা তাকে বোর্ডিং স্কুল থেকে বাড়িতে আনে, হুম, আর বাবা চাকরির ক্ষেত্রে বাইরেই থাকে। আচ্ছা, দিব্যি ভালো চলছিল। যখন আস্তে আস্তে স্কুল ফুল খুলতে শুরু করে, সেদিন ভোর সকালবেলা মোটামুটি মা আর ছেলেদের তুমুল অশান্তি। কি হয়, ছেলেটা হুম, বোর্ডিং স্কুলে যাবে না, কিন্তু মা জোর করে তাকে নিয়ে যাবে। আচ্ছা, ছেলেটার সমস্যা হচ্ছিল, ছেলেটাকে হুম, রীতিমতো টর্চার করা হতো বোর্ডিং এ। বুলি করা যেহেতু হতো। টর্চার কেন করা হতো, যেহেতু সে কালো ছিল, আচ্ছা, তাকে কালুয়া কালুয়া বলা হতো, তার খাবার দাবার নিয়ে বলা হতো। হুম, সে হুম, চুপচাপ বুলি ছিল, করা হতো। ভীষণ ভালো ছিল। রীতিমতো সে ভয়েই থাকতো, ভয়ে তার মাকে সমস্তটা বলে, কিন্তু ওই যে নিয়তি, মা তাকে জোর করে বলে বেরিয়ে যায় যে তোকে আজকে নিয়ে যাব, মানে নিয়ে যাব। আমি হুম, অসুখ করে বাড়িতে এসে দেখে ছেলে অলরেডি গলায় দড়ি দিয়ে বসে আছে। চিৎকার চেঁচামেচি, পোস্টমর্টমও হয়, সবকিছুই হয়, সব মিটে গেল। কিন্তু বাচ্চাটা যেহেতু ছোট ছেলে ছিল, ক্লাস 9-এ পড়ে, হুম, তো রীতিমতো ঠিক 1 মাস গোটা পাড়াটা থমথমে হয়েছিল। এবং ছেলেটি যখন গলায় দড়ি দেয়, আমার বাড়ির দিকে মুখ করেই সে দড়িটা দেয়। যদিও আমি দেখিনি তাকে, আচ্ছা, অত সাহস, এমনি বডি যখন বার করেছে অতটা, কিন্তু ঝুলন্ত অবস্থা আমি তাকে দেখিনি। তারপরে আসল ঘটনাটা ঘটতে শুরু করে। গোটা পাড়ায় একটা ছমছমে ভাব, রাত্রির 8টার পর কেউ আর বাড়ি থেকে বাইরে বেরোতো না, এরকম পরিস্থিতি। আর সেই সময় আমার বাড়ি তখন রং হচ্ছে, আচ্ছা, মিস্ত্রিরাও কাজ করতে ভয় পেত। আমারও মাঝে মাঝে মনে হতো যে কেউ মনে হয় পিছনে দাঁড়িয়ে আছে, আমাকে কেউ লক্ষ্য করছে, বা আমি ছাদে জামা কাপড় মেলতে গেলে মনে হয় কেউ আমাকে দেখছে সবসময়। যেহেতু যারা কালার বাড়ি রং ঠং করেছে, হুম, তারা দুজনেই মুসলমান ছিল। তা তিনি আমাকে বলে যে রোজ প্রতিদিন একটা কালো কুকুর তোমার বাড়ির সামনে বসে থাকে, প্রতিদিন। আর হুম, এরকম ভাবে করুণ ভাবে তাকিয়ে থাকে, জল দিলেও যায় না, খাবার খেলেও খায় না। তারপর আমি বললাম, হ্যাঁ এরকম আমারও মনে হয় কেউ আমাকে দেখছে বা কেউ আমাকে ফলো করছে, এরকম মনে হয়। ইভেন শুধু আমার একার ক্ষেত্রে হয়নি, আমার বরের ক্ষেত্রেও তাই হয়েছে। কিরকম? খালি মনে হয় কোনো বাচ্চা, মনে হয় যে কেউ মনে হয় দাঁড়িয়ে আছে, বা সিঁড়ি দিয়ে কেউ নেমে এলো, এরকম সবসময় মনে হয় কেউ ঘোরাফেরা করছে, এরকম মনে হতো। আচ্ছা, তো যারা বাড়ি রং করতো তারা বললো যে বৌদি মনে হচ্ছে কিছু একটা অসুবিধা আছে, আমরা তো সব জানি, হুম, চলুন আপনাকে অমুক জায়গায় নিয়ে যাব। একজন পীর বাবার কাছে নিয়ে যাওয়া হয়েছিল। হুম, তিনি সৌদি আরব থেকে, মানে মোটামুটি ওনার 170টা মতন মানে ইয়ে রয়েছে, মসজিদ রয়েছে ওনার আন্ডারে। উনি যেহেতু সৌদি আরব থেকে ইয়ে করে এসছে, হুম, সেটা বেশ ওনাকে সবাই মানে। হুম, আমাকে যখন নিয়ে যাওয়া হলো, মোটামুটি শরীরটা কেমন একটা ভারী ভারী কিরকম একটা লাগছিল। হুম, তারপরে আমার ডান হাতের কেনা আঙুলটা ধরে উনি মন্ত্র পড়তে শুরু করলেন এবং বললেন, যতই যাই হোক চোখ যেন খোলা না হয়, চোখ কিন্তু খুলবেন না। হুম, এবং উনি যখন মন্ত্র পড়ছিলেন, এবং আমার কেনা আঙ্গুলের সাথে ওনার কেনা আঙ্গুল অ্যাটাচ ছিল, উনি হুম, বারবার মন্ত্র পড়ছিলেন আর জল ছিটকাচ্ছিলেন। হুম, ট্রানজাকশন এমন তৈরি হচ্ছিল, আমি যে কটা ভিউজ উনি বলেছিলেন, চোখ বন্ধ করে যা কিছু মনে হবে সবটাই তাকে বলতে হবে, আচ্ছা, সবটাই। বুঝলেন? আমার থ্রুতেই
সেই আত্মাটাকে আবার ধরে নিয়ে মানে অনেক ব্যাপার স্যাপার আছে। যাই হোক, আমি ভেতরে অত কথা বলতে চাই না। বা কিছু জিনিস হয়তো সানকাল পাত্র আমি একটু ঘুরিয়ে হুম দিতে চাইছি। হুম হুম বেসিক্যালি লাস্ট যেটা আমি শুনলাম ওটাতে আমি ধাক্কা খেয়েছি এই কারণে, কেউ হয়তো সেটা বিশ্বাস করবে না, সাধারণ পাবলিক বিশেষ করে হেসে উড়িয়ে দেবে। হুম লাস্টে আমি একটা কথাই বললাম যে কি হলো, আমি তো কারোর কখনো কোনোদিনও ক্ষতি করিনি বা ভাবি না সেই জিনিস। তখন তিনি একটা কথাই বলে, যে ছেলেটা কখনো তোমার সাথে কথা বলেছে যে খোলা দিবে না? হ্যাঁ, একদিন কথা বলেছে, একদিন শুধু কথা বলেছে, ওই ফার্স্ট ওই লাস্ট, আর কখনো সেভাবে কথা হয়নি। তখন তিনি বললেন অ্যাকচুয়ালি ও চাইছিল যে আপনাকে নিয়ে যেতে। তখন আমি বলছিলাম কিসের জন্য, আমি তো কখনো কথা বলিনি। বলে তখন যেই কথাটা আমার ধাক্কা লেগেছিল যে আহ, ভূত মানুষের ব্যক্তিত্ব প্রেমে পড়ে এবং সেটা আপনাকে দিয়ে আমি বুঝলাম। তো সেখানে আমি শক ছিলাম। এখনো ভাবলে এখন হয়তো হাসি পায় আমার, যে একটা মানুষ মানুষের ব্যক্তিত্ব প্রেমে পড়তে পারে, একটা ভূত কি করে মানুষের ব্যক্তিত্ব প্রেমে পড়ে, যেখানে আমার সাথে তার কথাই হয়নি, একবার হয়তো কথা হয়েছে, সেভাবে দেখা নেই সাক্ষাৎ নেই, কিভাবে? তো সেটা সারা জীবনে একটা কোয়েশ্চেন মার্কই হয়ে রয়ে গেছে আমার লাইফে। আপনি বলছিলেন যে এই ঘটনাটা চলাকালীন আপনার রান্নাঘরে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, যে কোনো একটা মানে গা শিহরণ দেওয়া। তো আপনি ওটা যদি বাথরুম দিতে বলতে যখন বেসিক্যালি যখন স্নান করে চুল ছেড়ে দিয়ে আমি রান্না করতাম, তখন পেছন দিকটা একটা হাওয়া আসতো, জানি না এটা মনের ভয় বা কি নিজের কল্পনারই আমি জানি না, তবে এটা ফিল করতাম। মনে হচ্ছে কেউ ঘাড়ের কাছে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে, কেউ দেখছে, সবসময় একটা দেখা, মানে ওইরকম মনে হতো সবসময় রান্নাঘরে রাতের রান্না বেলা করতে শোয়ার গিয়ে। শোয়ার পর রাতে কিছু ফিল করতেন, মানে যে কেউ পাশে এসে দাঁড়িয়েছে বা এরকম কিছু? হ্যাঁ, এটা আমি ফিল করেছি, এটা আমি ফিল করেছি। যে শুধু আমার মাথার উপরে জানলাটা খোলা থাকে এবং হুম সাইডেও তাই। হুম মনে হতো যে কোনো একটা হাওয়া ভেতরে ঢুকলো, ঘরে খানিকক্ষণ ঘুরপাক খেলো, খেয়ে ঠিক আমার মাথার সামনে এসে কিছু একটা দাঁড়ালো, তারপর জানলা দিয়ে বেরিয়ে গেল। কিছু দেখতে পাননি, মানে ফিজিক্যালি কিছু দাঁড়িয়ে রয়েছে বা কিরকম এরকম কিছু দেখতে পাননি তো? দাঁড়িয়ে রয়েছে বলতে হ্যাঁ, পায়ের আওয়াজ পাই, পায়ের আওয়াজ পাই, কেউ যাতায়াত করলে বা গুনগুন করলে বা কোনো ফিসফিসানি কথা বললে সেটা আমি পাই। আহ, আর আমি আচ্ছা। সত্যি সত্যি বলতে ভীষণ ভাবে ভীষণ নিজের চাইতেও বেশি বিশ্বাস করি শিবকে, ওকে আমি ভীষণ মানি, ভীষণ ভাবে। মানে আমার খালি মনে হয় যে আর যাই হোক ও আমাকে ঠিক বাঁচিয়ে নেবে, আর সত্যিই তাই। যে কটা অঘটন ঘটে বা কিছু হওয়ার আগে ও আমাকে ঠিক বাঁচিয়ে নেয়, সেই হিসেবে মনে হয় এতদিন বা যে কটা ঘটনা ঘটেছে বা ফিল করি, হুম সেই হিসেবে মনে হয় আমাকে বাঁচিয়ে নেয়। ইভেন আমি বললাম না যে আমার যে কটা ফিল করি সেটা আমি লেখার মধ্যে দিয়ে বার করি। একটা হুম লেখা লিখেছিলাম ফুলধারা গ্রাম নিয়ে, ওর জন্য স্টাডিও করতে হয়েছে কিছু হুম নেওয়ার জন্য, গল্প ঠুইয়ের জন্য। হুম তো যখন লেখা সাবমিট হয়ে যায়, পরিষ্কার আমার আমি মানে স্বপ্নের মধ্যে হয় না যে এক একটা স্বপ্ন যে দেখছি পুরো মনে হয় অবিকল মনে হয় সত্যি, প্রথমে হুম বুকে একটু চাপ লাগলো, তারপরে দেখা গেল লেখাটা সাবমিট করার ঠিক 3 দিন বাদে মানে পুরো মাথা অব্দি ঘুমটা দেওয়া, হাতে আর বাজুতে অনেক চুড়ি সাদা সাদা এবং খুব ভারী ধরনের ঘাগরা টাইপের যেরকম হয় আর কি, হুম এরকম আমার একটা পা ধরে এরকম রেখে দিয়েছে। মানে কি বলবো, যখন ধর্ম করে উঠে যখন বসে দেখি আর কোথাও কিছু নেই। তার ঠিক 2 দিন বাদে দরজা খুলে যখন বাইরে গেছি, তখন যে কেউ দাঁড়িয়ে রয়েছে এরকম আবছা অবয়ব, লাইট জ্বেলে দেখি কিছু নেই। এরকম ছোট ছোট ঘটনা হয়, আর বেসিক্যালি আমার বাড়ির চাইতে বাইরে হয় সেটা, কোনো হোটেলে থাকলে, কোথাও ঘুরতে ঘুরতে গেলে, এই জিনিসগুলো খুব ভালোভাবে ফিল করি। ঠিক আছে দিদি ভাই, আপনার সাথে তো কথা হলো, এবং দেখি আমার শ্রোতা বন্ধুরা এই ঘটনাগুলি কেমন ভাবে নেন। যদি পছন্দ করেন তাহলে নিশ্চয়ই তারা ফিডব্যাক দেবেন কমেন্ট বক্সে। তো আজকের মতো এখানেই শেষ করছি রেকর্ডিংটা। এটাই ছিল আজকের পডকাস্ট। এই রকমই আরও পডকাস্ট শুনতে এই ভিডিওটির শেষে স্ক্রিনের উপরে আসা বাঁ দিকের বা ডান দিকের ভিডিওটি ক্লিক করুন। আর আমাদের চ্যানেলে আসা আরও লেটেস্ট আপডেট পেতে স্ক্রিনের নিচে আসা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করুন। তো এখনকার মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো আরও কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে।
Till then, tune in and turn up the fear. This is Terror FM.